আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। দেশে উপাসনার স্থান আইনের অধীনে কোনো নতুন মামলা নথিভুক্ত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে। 2005-এর বিপর্যয় মোকাবিলা আইনে সংশোধন চেয়ে লোকসভায় আজ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী আজ নতুন দিল্লিতে কার্বন নিঃসরণ কমাতে ভারতের জন্য সবুজ ইস্পাতের শ্রেণীবিন্যাসের সূচনা করেছেন। ভারত এবং সংযুক্ত আরব আমিরাত প্রযুক্তি, শক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে। খড়গপুর আইআইটিতে আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সফটওয়্যার এডিশনে 5টি দল জয়ী হয়েছে। চীনের ডিং লিরেনকে হারিয়ে ভারতের ডি গুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রস্তাবকে ভারত সমর্থন করেছে। আসছি বিস্তারিত খবরে। দেশে উপাসনার স্থান আইনের অধীনে কোনো নতুন মামলা নথিভুক্ত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে। এছাড়াও যে মামলাগুলির রায়দান এখনো স্থগিত রয়েছে সেই সব মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত বা কার্যকর আদেশ দেওয়া যাবে না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে একটি বিশেষ বেঞ্চ 1991 সালের আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে পিটিশনের জবাব কেন্দ্রীয় সরকারকে 4 সপ্তাহের মধ্যে দাখিল করতে বলেছে। এই আইনের মাধ্যমে একটি উপাসনালয় পুনরুদ্ধার করতে বা পরিবর্তন চাওয়ার জন্য মামলা দায়েরকে নিষিদ্ধ করা হয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং কে.ভি. বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেন্দ্র, পিটিশনকারী এবং আইনকে সমর্থনকারীদের পক্ষ থেকে আবেদনগুলি সংকলন করার জন্য আইনজীবী কানু আগরওয়াল, বিষ্ণু শঙ্কর জৈন এবং এজাজ মকবুলকে নোডাল কাউন্সিল হিসেবে নিয়োগ করেছে। 2021 সালের মার্চ মাসে তৎকালীন প্রধান বিচারপতি এস.এ. বোবদের নেতৃত্বে একটি বেঞ্চ আইনের কিছু বিধানের বৈধতাকে চ্যালেঞ্জ করে আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা আবেদনের বিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়া চেয়েছিল। ইতিমধ্যে উপাসনার স্থান আইনের বিরুদ্ধে আবেদনগুলি খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। লোকসভায় আজ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। কেন্দ্র রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এনডিএমএ এবং এসডিএম এর কাজকর্ম আরও শক্তিশালী করার লক্ষ্যে 2005-এর বিপর্যয় মোকাবিলা আইন সংশোধনের প্রস্তাব রয়েছে এই বিলটিতে বিপর্যয় ব্যবস্থাপনায় জাতীয় স্তরে রূপরেখা স্থির করতে জাতীয় এক্সিকিউটিভ কমিটি এবং রাজ্য এক্সিকিউটিভ কমিটির বদলে এনডিএমএ এবং এসডিএমএ কে ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্যগুলির রাজধানী এবং পুর নিগম রয়েছে এমন শহরের ক্ষেত্রে রাজ্য সরকার আলাদাভাবে শহরাঞ্চল বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করতে পারবে। তৈরি হবে জাতীয় ও রাজ্য স্তরে বিপর্যয় সংক্রান্ত তথ্যপঞ্জি। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিলে নির্দিষ্ট সংগঠনগুলির দায়িত্বের বিষয়ে স্বচ্ছতা তৈরি হবে। इस संशोधन विधेयक के कुछ महत्वपूर्ण पहलुओं पर मैं जरूर माननीय सदन को बताना चाहूंगा कि यह संशोधन विधेयक केंद्र, राज्य और जिला स्तरों पर आपदा प्रबंधन संस्थानों को उनकी भूमिकाओं में स्पष्टता और एकरूपता लाकर मजबूत करने का है। কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্পমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী আজ নতুন দিল্লিতে দপ্তরের প্রতিমন্ত্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মার উপস্থিতিতে ভারতের জন্য সবুজ ইস্পাতের শ্রেণীবিন্যাসের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী কুমারস্বামী বলেন যে ভারত 2070 সালের মধ্যে নেট শূন্য নির্গমন তীব্রতার লক্ষ্যমাত্রার সাথে ইস্পাত সেক্টরকে কার্বন শূন্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও যোগ করেন যে একটি কম কার্বন নির্গমন ইস্পাতের দিকে ভারতের যাত্রায় এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সরকার জানিয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-এর অধীনে 2023-24 থেকে 2025-26 সময়ের মধ্যে দেশে 1,60,00,000 এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান যে 2025-26-এ যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা এবছরের জুলাই মাসেই অর্জন করা হয়েছে। তিনি বলেন, সরকারি প্রচেষ্টার ফলে দেশে এলপিজি কভারেজ এপ্রিল 2016-র 62% থেকে কমে প্রায় 100% উন্নীত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এলপিজি রিফিলগুলি নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত বুকিং এর জন্য এসএমএস, আইভিআরএস, হোয়াটসঅ্যাপ, সরাসরি ডিস্ট্রিবিউটরের ফোন নম্বরে কল করা, ই কমার্স প্ল্যাটফর্ম, তেল বিপণন সংস্থাগুলির অ্যাপস এবং ওএমসি ওয়েব পোর্টালগুলিও চালু করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশজুড়ে শীঘ্রই ক্যাশলেস চিকিৎসা সুবিধা চালু হতে চলেছে। আজ লোকসভায় প্রশ্নকাল চলাকালীন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে উত্তরপ্রদেশ সহ 6টি রাজ্যে প্রকল্পটির সূচনা হলেও পরবর্তীকালে তা দেশের অন্যান্য প্রান্তে পৌঁছে দেওয়া হবে। এর আওতায় সড়ক দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি হাসপাতালে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।
সরকার জানিয়েছে যে 5G পরিষেবা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ সারা দেশে চালু করা হয়েছে। বর্তমানে চলতি বছরে 31 অক্টোবর পর্যন্ত দেশে 783টি জেলার মধ্যে 779টি জেলায় পরিষেবাগুলি পাওয়া যাচ্ছে। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেম মাসানি চন্দ্রশেখর জানান যে 2022-এর অক্টোবরে 5G পরিষেবা চালু হওয়ার পর থেকে দেশে 4,60,000-এরও বেশি 5G বেস ট্রান্সসিভার স্টেশন ইনস্টল করা হয়েছে। সরকার পরিষেবাগুলির প্রসারের জন্য বেশ কয়েকটি উদ্যোগও নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাতে প্রযুক্তি, শক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী আঞ্চলিক সংযোগ এবং সমৃদ্ধির জন্য একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর বাস্তবায়নের উপর বিশেষ জোর দেন। আল নাহিয়ান পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন। প্রধানমন্ত্রী এই অঞ্চলের দীর্ঘমেয়াদী শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে সমর্থন করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ নিশ্চিত করার জন্য সে দেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান। পরে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সফটওয়্যার এডিশন সারা ভারতের মধ্যে খড়গপুর IIT 5টি দল জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ ভার্চুয়াল মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন। 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সারা ভারত থেকে 17টি দলকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2024-এর গ্র্যান্ড ফিনালের সফটওয়্যার এডিশনে আজ ছিল দ্বিতীয় দিন। মোট 35টি টিম এখানে অংশগ্রহণ করছে। 36 ঘন্টা ধরে চলা এই প্রতিযোগিতায় নিজ নিজ টিমকে দেওয়া সমস্যার সমাধান খুঁজেছেন প্রতিযোগীরা। অংশগ্রহণকারীদের গভীর নিষ্ঠা ও মনোযোগের মাধ্যমে উঠে এসেছে দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের ধারণা। IIT খড়গপুরের উপ অধিকর্তা রিঙ্কু ব্যানার্জি বলেছেন, এই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মাধ্যমে পাওয়া সমাধানগুলি সুস্থায়ী উন্নয়নে সহায়ক হবে। 35টি ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন থেকে 200-এরও বেশি প্রতিযোগী এখানে এসেছেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন একটি এমনই প্ল্যাটফর্ম যেখানে উৎকৃষ্ট মানের উদ্ভাবনী প্রতিযোগিতার মাধ্যমে আমরা কৃতি ছাত্রছাত্রীদের নির্বাচন করে থাকি। গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে ভারতের ডি গুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। সিঙ্গাপুরে আজ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ তথা শেষ রাউন্ডে গুকেশ ডিং লিরেনকে পরাজিত করে প্রথমবার দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। 14 রাউন্ডের এই ম্যাচে গুকেশ 3টি গেম জিতেছেন এবং লিরেন জিতেছেন 2টি গেম। 9টি গেম ড্র হয়েছে। 18 বছর বয়সী গুকেশ বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবারও যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। আনন্দ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। গুকেশের আগে রাশিয়ার গ্যারি কাসপারভ 1985 সালে 22 বছর বয়সে কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে তার দেশেরই আনাতালি কার্পভকে হারিয়ে এই খেতাব জিতেছিলেন। জয়ের পর গুকেশ জানিয়েছেন, ম্যাগনাস এই সম্মান জেতার পর থেকেই খেতাব ভারতে ফিরিয়ে আনা তার লক্ষ্য ছিল। When Magnus won, I thought, I really want to be the one to bring back the title to India, and this dream that I had like more than 10 years ago has been the single most important thing in my life so far. So, doing this for myself, for my loved ones and my country, it's like there's probably nothing better than this. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ডি গুকেশকে অভিনন্দন জানিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রস্তাবকে ভারত সমর্থন করেছে। ভারত ছাড়াও 157টি দেশ এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে। সাধারণ সভা গতকাল 2টি প্রস্তাব অনুমোদন করেছে। প্রথম প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে এবং অন্যটিতে প্যালেস্টিনীয় শরণার্থীদের জন্য রাষ্ট্রসংঘের ত্রাণ ও উদ্যোগকে সমর্থন করা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে পক্ষে 158টি ভোট পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, চেকিয়া, হাঙ্গেরি, নাউরু, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা সহ 9টি বিপক্ষে এবং 13টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশে উপাসনার স্থান আইনের অধীনে কোনো নতুন মামলা নথিভুক্ত করা যাবে না বলে সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিয়েছে।
2005-এর বিপর্যয় মোকাবিলা আইনে সংশোধন চেয়ে লোকসভায় আজ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল 2024 পাশ হয়েছে। খড়গপুর আইআইটিতে আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন সফটওয়্যার এডিশনে 5টি দল জয়ী হয়েছে। চীনের ডিং লিরেনকে হারিয়ে ভারতের ডি গুকেশ কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।